অধ্যায় ২ চাণক্যের বদান্যতার তত্ত্ব গুপ্তচর বৃত্তিতে চাণক্যা, যিনি কৌটিল্য নামে পরিচিত, তিনি অর্থশাস্ত্র নামে একটি বই লিখেছিলেন। ভারত আজও তাদের কূটনীতি ও গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে চাণক্যাকে অনুসরণ করে থাকে। এখানে এই চাণক্য ও তার তত্ত্ব সম্পর্কে ১৯৯৫ সালে একটি দৈনিকে প্রকাশিত লেখকের একটি নিবন্ধ পত্রস্থ করা হল। ইতিহাসখ্যাত প্রতারক কূটনীতিক কৌটিল্য তার বিখ্যাত বই অর্থশাস্ত্রে ৬টি তত্ত্ব উপস্থাপন করেছেন। ৩১২ খ্রিস্টপূর্ব সাল হতে ৩০০ খ্রিস্টপূর্ব সালের মধ্যে রচিত অর্থশাস্ত্র আজ নিছক পুরনো সেই দিনের কথা বলে মনে হতে পারে, কিন্তু তারপরেও সেই তত্ত্বগুলো এমনই মারাত্মক যে তা কি ভোলা যায়, না ভোলা উচিত। রাজনীতি কূটনীতি সম্পর্কে চাণক্যের তত্ত্বগুলো হল: ১. অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে। ২. অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ। ৩. উদাসীন থাকার নামই নিরপেক্ষতা। ৪. সামরিক তৎপরতা চালনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ৫. অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা। ৬. একজনের সাথে শান্তি ও অন্যজনের সাথে যুদ্ধ নামই হচ্ছে দ্বৈতনীতি। এখন পর্যালোচনা করলে দেখা যাবে চাণক্যের সময় হতে আজ পর্যন্ত প্রত্যেক ভারতীয় শাসক অত্যন্ত সার্থকভাবে উপরোক্ত সূত্রগুলো অনুসরণ করে আসছেন। বিশেষ করে ভারতীয় কংগ্রেসের নেতা-নেত্রীদের এ ব্যাপারে অ্যান এক্সপার্ট হেডমাস্টার হিসেবে বিবেচনা করা চলে। এদের মাঝে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও নরসিমা রাওয়ের নাম উল্লেখ করা যায়। জওহরলাল নেহেরু নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক, প্রাজ্ঞ রাজনীতিক, যার মেধা, মনন, দেশ পরিচালনার যোগ্যতা সম্পর্কে কারও দ্বিমত থাকতে পারে না। কিন্তু এই জওহরলাল নেহেরু তার দেশকে শক্তিশালী, উন্নত করার জন্য যেসব পথ অনুসরণ করেছিলেন ও ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন, তার অনেক কিছুই ছিল স্পষ্টরূপে অন্য দেশের স্বার্থপরিপন্থী, ক্ষেত্রবিশেষে অন্যের অধিকার কেড়ে নিয়ে আপন উন্নয়নের গতিময়তা অব্যাহত রাখার চেষ্টা। নেহেরুর এরূপ মনোবৃত্তি নিয়ে আজ পর্যন্ত বহু আলোচনা সমালোচনা হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ে প্রকাশ পেয়েছে অনেক ভয়ঙ্কর সত্য কথা, তাই এ ব্যাপারে দীর্ঘ আলোচনার বিশেষ প্রয়োজন নেই। কিন্তু আজকের নিউক্লিয়ার ইন্ডিয়ার স্বপ্নদ্রষ্টা নেহেরু সম্পর্কে কিছু না বললেই নয়। ১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তখন সবেমাত্র পারমাণবিক প্রযুক্তি হস্তগত করেছে। সে সময় ইংল্যান্ড, ফ্রান্স, চীন তো দূরে থাক, মহাপরাক্রমশালী সোভিয়েত রাশিয়া পর্যন্ত অ্যাটম বোমা বানাতে সক্ষম হয়নি। এমতাবস্থায় কোনো পাগলও ভারতের মতো দরিদ্র ও পরাধীন দেশে পারমাণবিক বোমা বানানোর কল্পনাও করতে পারে না, কারণ তখনও কেউ নিশ্চিত ছিল না যে ভারত আদৌ স্বাধীনতা অর্জন করবে কিনা এবং করলেও কখন করবে। কিন্তু কথা আজ ভাবতেও আশ্চর্য লাগে, সে সময় ১৯৪৬ সালে কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু কিভাবে ভারতে পারমাণবিক অস্ত্র মজুত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এ ব্যাপারে ১৯৪৬ সালের ২৬শে জুন এক জনসভায় নেহেরু বলেন, যতদিন পৃথিবী এখনকার মতো পরিচালিত হবে ততদিন প্রত্যেকটি দেশের একটি যথার্থ উপকরণ থাকবে এবং সে তার নিরাপত্তার খাতিরে সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করবে। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারত তার নিজস্ব বৈজ্ঞানিক গবেষণার উন্নয়ন সাধন করবে এবং আমি আশা করি ভারতীয় বৈজ্ঞানিকরা পারমাণবিক শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করবেন। কিন্তু ভারত যদি আক্রান্ত হয় তবে সে অতি অবশ্যই তার ভাণ্ডারে যা কিছু মজুদ আছে তা নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে। আমি আশা রাখি যে সাধারণত ভারত অন্যান্য দেশের সাথে মিলিতভাবে পারমাণবিক বোমার ব্যবহারের বিরোধিতা করবে। নেহেরুর এই বক্তব্যে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি কথার মারপেচে ভারতের পারমাণবিক অস্ত্র অর্জনের কথা সকলকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। এর পরবর্তী ইতিহাস সকলের জানা। এখন পৃথিবীর সকলে জানেন ভারত অ্যাটম বোমা তৈরির পরবর্তী স্তরে হাইড্রোজেন বোমা তৈরি করতে যাচ্ছে। এবার দেখা যাক ভারত কিভাবে চাণক্যের ৬টি সূত্র অনুপুঙ্খভাবে অনুসরণ করে আসছে। প্রথমে সূত্রে বলা হয়েছে অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এবং আধুনিক অহিংস ভারত তার পার্শ্ববর্তী প্রতিটি রাষ্ট্রের সাথেই চুক্তি স্বাক্ষর করেছে। সঙ্গত কারণেই কূটনৈতিক ছলনার জন্য এসব কথিত চুক্তিকে আখ্যা দেয়া হয়েছে মৈত্রী ও সহযোগিতা চুক্তি নামে। এক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সম্পাদিত চুক্তি হতে উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা যেতে পারে। ১. সিকিমের সাথে একটি কথিত চুক্তি নিয়ে ২০ মার্চ ১৯৫০ সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে উল্লেখ করা হয়, এখন থেকে সিকিমে একজন ভারতীয় কর্মকর্তা দেওয়ান হিসেবে রাজ্যের কার্যাদি পরিচালনা করবেন। ২. রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হয়েও নেপাল ভারতের সাথে তথাকথিত মৈত্রী চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় ১৯৫০ সালে। এ চুক্তি বলে তৃতীয় কোনো দেশ থেকে নেপাল সমরাস্ত্র কিনতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৮৯ সালের জুলাই মাসে নেপাল চীন থেকে অল্প কিছু বিমানবিধ্বংসী অস্ত্র সংগ্রহের উদ্যোগ নিলে ভারত স্থলবেষ্টিত নেপালের ১৫টি ট্রানজিট রুটের সবকটি বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে নেপাল মাথা নোয়ায় ভারতের প্রতি। একে কি চাণক্যের ৫ নম্বর সূত্র অনাকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা বলা যায় না? ৩. ১৯৮৭ সালের ১ জুন তারিখে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কার তামিলদের সাহায্যার্থে ভারতীয় বিমান দিয়ে রসদপত্র ফেলার নির্দেশ দেন। অপারেশন পোমালি নামের ওই আগ্রাসী তৎপরতার পর রাজীব গান্ধী মন্তব্য করেন, আমি কি মেসেজ দিতে চেয়েছি প্রেসিডেন্ট জয়বর্ধনে হয়তো তা বুঝতে পেরেছেন। এরপর ২৯ জুলাই ৮৭তে শ্রীলঙ্কা ভারতের সাথে আনুষ্ঠানিক চুক্তি করতে বাধ্য হয় এবং IPKF বা ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স শ্রীলঙ্কার মাটিতে পা রাখে। এভাবেই ভারত আঞ্চলিক পুলিশি ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে আমরা চাণক্যের প্রথম, পঞ্চম ও চতুর্থ সূত্রের প্রয়োগ দেখতে পাই, যেখানে চতুর্থ সূত্রে বলা হচ্ছে সামরিক তৎপরতা চালনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, তারও ইঙ্গিত পাওয়া যায়। ৪. ৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারকে গোপন ৭ দফা চুক্তিতে বাধ্য করা হয়। কথিত আছে ওই চুক্তিতে স্বাক্ষর দেওয়ার পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান। এরপর ১৯৭২ সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয় তথাকথিত ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তি, যাকে এদেশের জনগণ ঘৃণাভরে গোলামি চুক্তি বলে আখ্যা দিয়েছে। এদিকে ১৯৭৪ সালের ১৬ মে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারত এখনও বাংলাদেশের আঙরপোতা বেরুবাড়ি দখল করে রেখেছে। অন্যদিকে ১৯৭৫-এর পট পরিবর্তনের পর সৃষ্টি করা হয় শান্তি বাহিনী, যার দ্বিতীয় ফ্রন্ট হিসেবে তৈরি করে বঙ্গভূমি আন্দোলন। এছাড়া মালদ্বীপে সৈন্য প্রেরণের ঘটনাকেও আমরা ৪ ও ৫ নম্বর সূত্রের মিলিত প্রয়োগ বলে উল্লেখ করতে পারি। ভারতীয় শাসক গোষ্ঠী এভাবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাণক্য কৌশল প্রয়োগ করে আসছে দীর্ঘদিন হতে। তবে পাকিস্তান ও চীন হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, কারণ এ দুটো দেশ সামরিক ও অর্থনৈতিক খাতে বিশেষভাবে শক্তিশালী। অবশ্য তারপরেও পাকিস্তানকে ১৯৭১ সালে পরাজিত করা এবং পরবর্তীতে সিমলা চুক্তিতে আবদ্ধ করা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য বলে বিবেচিত হতে পারে। এ নিবন্ধে চাণক্যের সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার পর আশা করি বাংলাদেশের সাথে ভারতের আচরণ নিয়ে আর কোনো বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই।